হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা আমাদের নায়ক মুয়াংকে দেখতে পাই, যে সমুদ্রে এসেছে বেড়াতে। কিন্তু সমুদ্রের মধ্যে একটি মেয়েকে ডুবতে দেখে মুয়াং হিরোর মতো ছুটে যায় আর অসহায় বেচারি মেয়েটাকে বাঁচায়। কিন্তু বাঁচিয়ে সে মেয়েটাকে ইচ্ছে মতো কথা শোনায় যে তুমি কোন দুঃখে সার্ফিং করতে গেছো, যেহেতু তুমি সার্ফিং পারোই না। এতে বেচারি ক্ষমা চায়, কারণ ও সার্ফিং শিখেছে কিন্তু ভুলে গেছে। যাই হোক, মুয়াং অনেক দয়ালু। ও ওকে খুব ভালো মতো সার্ফিং শিখিয়ে দেয়। যদিও মেয়েটি বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু শেষমেশ ও শিখেই যায়। ওরা পাড়ে চলে আসে, যেখানে মুয়াং বলে, আমার নাম মুয়াং, তোমার নাম কি? এতে মেয়েটি চুপ করে ভাবে, যাতে মুয়াং বলে, তুমি কি পানিতে পড়ে নাম ভুলে গেছো? মেয়েটি হেসে বলে, আমার নাম ভিউ। যাই হোক, মুয়াং ভিউকে চিনতে পেরে বুঝতে পারে মেয়েটা এতটাও পাগল না। এরপর থেকেই ওরা দেখা করতে থাকে। মুয়াং লেট করেছে, তাই ভিউ বলে তাকে ঠান্ডা কিছু খাওয়াতে। এর জন্য ওরা আসে একটি ক্যাফেতে, কিন্তু সেখানে কিছু লোকেরা একটি গেম খেলছিল, যা দেখে মুয়াং ভিউকে বলে তার সাথে খেলতে। ভিউ না করে দেয়, তাই ও বলে, কেন তুমি ভয় পেয়ে গেলে? তাই ভিউ নিজের সম্মানের জন্য রাজি হয়েই যায়। তারা সেই গেমটা খেলে, আর এতে মুয়াং আরো বেশি করে ভিউকে পছন্দ করে ফেলে। ওরা একসাথে বসেছিল, তখন মুয়াং এর মন খারাপ দেখে ভিউ জিজ্ঞেস করে কি হয়েছে। এতে মুয়াং বলে, আমি আমার বাবার থেকে পালিয়ে এসেছি। ওর লম্বা স্টোরি ছোট করে বললে বলা যায়, এটা হলো মুয়াং এর বাবা ফুদিন। ফুদিন চায় না মুয়াং তার ইচ্ছের কাজ করুক। সে চায় মুয়াং এর ইচ্ছের জায়গা বফলয় ছেড়ে তার কোম্পানিতে জয়েন করতে, যাতে মুয়াং সাফ মানা করে দেয়। এটা হলো মুয়াং এর মায়ের বোন ভি। সে শুধু দুইটা কাজ করে, টিভি দেখে আর ফুদিনের সাথে ফ্লার্ট করে। এটা হলো ফুদিনের অ্যাসিস্ট্যান্ট সীতা। সীতা একবার ফুদিনের পক্ষ নেয় আর আরেকবার মুয়াং এর পক্ষ নেয়। যাই হোক, মুয়াং এর পুরো পরিবার সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেছি, আর এটাও বুঝতে পেরেছি যে মুয়াং তার বাবার সাথে রাগ কেন করে চলে এসেছে। এতে ভিউ ওকে সান্ত্বনা দেয়। মুয়াং বলে, আমার অবস্থা খুবই বেদনাদায়ক, কিন্তু তুমি একদম পারফেক্ট। যাতে ভিউ হতবাক হয়ে যায়। ওরা মন ভালো করতে জম্মে ড্রিঙ্কস করে ফেলে, এতটাই ড্রিঙ্কস করে ফেলে যে ওরা নিজেদেরই প্রেমে পড়ে যায়। তাই পরের সিনেই ওরা মুয়াং এর জায়গায় ছিল। যা হবার ছিল তাই হলো। ভিউ এর হেয়ার ব্যান্ডটা ওদের এসব দৃশ্য দেখে লজ্জা পেতে থাকে। যাই হোক, সকাল হয়ে যায়। মুয়াং এর ঘুম ভাঙলে ও আর ভিউকে কোথাও দেখতে পায় না। সকাল থেকে মাঝরাত পর্যন্ত ও ওয়েট করে, কিন্তু ভিউ আসে না। মুয়াং এখন ভিউকে কোথায় খুঁজবে আর কিভাবে খুঁজবে? ওর কাছে এই হেয়ার ব্যান্ডটা ছাড়া কিছুই নেই। পরদিন ও বাড়ি চলে আসে আর গুগলে সার্চ করে ওই মেয়েটা কোথায়, যে সমুদ্রের পাড়ে আমার মন চুরি করেছে। তার রেজাল্ট দেখে মুয়াং এর বমি চলে আসে। সেখানে ওর হেল্পিং হ্যান্ড ওম চলে আসে। ওম সব বুঝতে পারে আর বলে, আপনার কাছে ওই মেয়ের ছবি আছে? মুয়াং এর মনে পড়ে ও একটা ছবি তুলেছিল, তাই অনেক কলা কৌশল খাটিয়ে ও শেষমেশ সেই ছবিটা ছাপায়। কিন্তু আফসোস, সেখানে ভিউয়ের মুখটাই ছাপা হয়নি। মুয়াং এর জীবনটাই বৃথা। তখন ও মাইকের শব্দ পায়। বের হয়ে দেখে ফুদিন মুয়াং এর বাড়িতে সেটা লাগিয়ে গেছে, আর বলে, 4টার সময় আমার বাড়িতে উপস্থিত থেকো। কথা মতো মুয়াং সে মাইকটা ফেরত দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ফুদিন বলে, আরে দাঁড়াও, তোমার হবু সৎমাকে দেখে যাও। মুয়াং হতবাক হয়ে যায়, আর ভিও হতবাক হয়ে যায়। কিন্তু ফুদিনের হবু স্ত্রী প্রবেশ করলে আমরা হতবাক হয়ে যাই, কারণ এ হলো ভিউ। ভিউ মুয়াংকে দেখে আর মুয়াং ভিউকে দেখে টাসকি খায়। ফুদিন ওর নাম বলে আপো। মুয়াং বলে, কি? ওর নাম আবার আপো হলো কবে থেকে? তখন আমাদের 10 দিন আগে নিয়ে যাওয়া হয়। আপোকে তার অফিস থেকে লাথি দিয়ে বের করা হয়, যার জন্য ও অনেক চিন্তায় পড়ে যায়। আপু অনেক কষ্টে একটি বাড়ির মডেল তৈরি করেছে, কারণ ওর বয়ফ্রেন্ড বলেছে ওরা বিয়ে করলে এমন একটি বাড়ি বানাবে। তাই আপু সেটা নিয়ে ওর বয়ফ্রেন্ডের বাড়ি যায়, কিন্তু দেখতে পায় সে অন্য মেয়েকে ঘরে নিয়ে এসেছে, যাতে আপু একদম ভেঙে পড়ে। ওর বয়ফ্রেন্ড উল্টো ওকেই দোষ দিতে থাকে যে তুমি আমাকে সময় দাও না, আমি অন্য কাউকে পেয়ে গেছি। এতে আপু এতটাই ভেঙে পড়ে যে ও ব্রিজের পাশে দাঁড়ায় লাফ দেওয়ার জন্য, কিন্তু তখন ওর ফোনে একটি কল আসে। আসলে আপু একটি কন্টেস্টে যোগ দিয়েছিল, আর এতে ও জিতে গেছে। পুরস্কার হলো সমুদ্রের পাড়ে 10 দিনের জন্য ও ফ্রিতে ভ্যাকেশন কাটাতে পারবে। আপু অনেক খুশি হয়ে যায়, কারণ ও এমন একটি জায়গা পেয়েছে যেখানে ওর চেনা কেউ থাকবে না। ও সেখানে চলে যায় আর সার্ফিং শেখে, কিন্তু অল্প বিদ্যা ভয়ঙ্কর, তাই ও পানিতে ডুবে যায়। আপু বলে, হায় হায়, আমি মরতে চেয়েছিলাম, এখন কি আমি সত্যিই মরে যাব? কিন্তু না, আমাদের মুয়াং ওকে বাঁচিয়েছিল। আর এভাবেই ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আপু মুয়াংকে ভুল নাম বলেছে, কারণ ও চায় না ওর ব্যাড লাক আবার ফিরে আসুক। আপু মুয়াংকে বলেছিল তারা নিজেদের পার্সোনাল বিষয় নিয়ে কোনোদিনও কথা বলবে না।
যাই হোক, ওই রাতে আপু সব কষ্ট ভুলে যায়, কিন্তু ওর মনে পড়ে মুয়াং ওকে একজন পারফেক্ট মেয়ে হিসেবে চিনেছে। মুয়াং যদি আসল মেয়েটাকে দেখে তাহলে ও ওকে ছেড়ে দেবে না তো। সিন বর্তমানে আসে। মুয়াং আপুর সাথে হাত মেলায় আর হ্যাচকা টান দিয়ে আপুকে নিয়ে পালাতে থাকে। ওর ফ্যামিলিকে ভেতরে আটকে দেয়। মুয়াং ওকে নিজের বাড়ি নিয়ে আসে আর জিজ্ঞেস করে, তোমার নাম কি? ও বলে আপু। মুয়াং বলে, ভালো কথা, তুমি আমার বাবাকে বিয়ে কেন করছো? আপু এই বিষয়ে কোনো উত্তর দেয় না। মুয়াং বলে, তুমি বাবার সাথে কখন দেখা করেছো? আপু বলে, তোমার আগে। মুয়াং বলে, তার মানে তুমি আমার সাথে নাইট স্পেন্ড করে বাবাকে ঠকিয়েছো? তুমি দুজনকে ব্যবহার করেছো? ও আপুর কাছে চলে আসে যাতে ও বলে, আমি তোমার সৎ মা হতে চলেছি। আর ফুদিন আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে ওই দিনের পর। মুয়াং বড্ড খেপে যায় আর চিল্লাচিল্লি করে, তুমি বাবাকে পছন্দ করো? আপু বলে, না। ও বলে, তাহলে তুমি ওনাকে বিয়ে কেন করছো? এ বিষয়ে আপু কোনো উত্তরই দেয় না। আর তখনই সেখানে ফুদিন চলে আসে। মুয়াং বলতে থাকে, আপনি এমন মেয়েকে কি করে বিয়ে করতে পারেন? ও বিশ্বাসের যোগ্য না। বাবা কোনো কথা শুনে না, কিন্তু মুয়াং অনেক ভেঙে পড়ে। ও সত্যি আপুকে ভালোবাসে, কিন্তু আপু ওকে ঠকিয়েছে। ফুদিন আপুর কাছে ক্ষমা চায় আর জিজ্ঞেস করে, তুমি কি ওই শয়তানটাকে সহ্য করতে পারবে? আপু বলে, পারবো। কিন্তু ও কান্নাকাটি করতে থাকে যে আমার কপাল এত পোড়া কেন, এরকম কুত্তা ভাগ্য আমার কপালেই ছিল। এদিকে মুয়াং আপুর ওপর রেগে যায় আর ওমকে বলে আপুর ওপরে নজর রাখতে। কথা মতো ওম লুকিয়ে লুকিয়ে আপুর ওপরে নজর রাখছিল। আপু ভয় পেয়ে গেলে সীতা বলে, মুয়াং তোমার উপরে নজর রাখতে বলেছে, তাই ওকে পাঠিয়েছে। ডাইনিং টেবিলে ভি আপুর সাথে খুবই আজব ব্যবহার করে, কারণ ভি ফুদিনকে বিয়ে করতে চায়। ও বলে, তুমি যদি জন্মই না হতে তাহলে ফুদিন আমাকে বিয়ে করতো। এদিকে মুয়াং এর বন্ধু টিন 100 চারা গাছ নিয়ে এসে ওর ঘুমটার 12টা বাজিয়ে দেয়। মুয়াং বলে, আমি আর গাছ রাখবো কোথায়? তুই তো পুরো বাড়িটাকে জঙ্গল বানিয়ে দিয়েছিস। টিন বলে, টাকা দে, তাহলে তোকে একটা খবর দেব। আমি জেনে গেছি কেন আপু তোর বাবাকে বিয়ে করতে আসলো। এদিকে আপু তার আন্টিকে ফুদিনের বাড়ি দেখাচ্ছিল, যেখানে আন্টি বলে, তুমি একা ভালো থাকতে পারো না, তোমার বাবা মা কি করেছে তা ভুলে যেও না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওই দিন আন্টি আপুকে ফোন করে আর বলে তাড়াতাড়ি ফিরে আসতে, বিপদ এসে গেছে। তাই আপু মুয়াংকে কিছু না বলে ফিরে আসে। আন্টি বলে ফুদিন ঋণের টাকা ফেরত নিতে এসেছে, কারণ আপুর বাবা মা আপুর পড়াশোনার জন্য ফুদিনের থেকে ঋণ নিয়েছিল। আপু চাকরি করে তা আস্তে আস্তে দিচ্ছিল, কিন্তু আন্টি গ্যাম্বলিং করে সবগুলো টাকা উড়িয়ে দিয়েছে। আপু বলে, আপনি এটা কি করে করতে পারলেন? এতে আন্টি বলে, টাকা তোমার বাবা মা ঋণ নিয়েছিল, তা আমার ঘাড়ে চাপিয়েছে। আমি এত কষ্ট করে তাই এতদিন চালিয়েছি। গ্যাম্বলিংয়ে আমি টাকা বাড়াতে চেয়েছি, কিন্তু আমি হেরে গেছি। এই কথায় আপু চুপ হয়ে যায়। ফুদিন সেখানে চলে আসে আর আপুর সাথে একা কথা বলে। সে বলে, 6 মাস ধরে আমাকে কোনো টাকা দেওয়া হয়নি। আমার টাকা চাই না, কিন্তু তার বদলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে, যাতে আপু টাস্কি খেয়ে যায় আর সোজা না করে দেয়। ও বলে, আমি আপনাকে টাকা দিয়ে দেব। ফুদিন ওকে জোর করে না, কিন্তু আন্টি জানতে পারলে অনেক রেগে যায় আর বলতে থাকে, তুমি কি করে না বলতে পারলে? উনি এত বড় লোক, তাছাড়া যে ঋণের জন্য আমরা সবাই রসতলে যাচ্ছি তুমি সেটার কোনো ফয়সালা করছো না। এই ঋণ তোমার বাবা মা নিয়েছে, তাই তোমাকে এই দায়িত্ব নিতে হবে। আমার ছেলেমেয়েরা যেন কোনো কষ্ট না পায়। আপুর মনে পড়ে এই ঋণের জন্য ছোটবেলায় ওর খালাতো বোন রি ব্যালেট নাচ শিখতে পারেনি, আর ওর খালাতো ভাই ও হোম অ্যাব্রোড যেতে পারেনি। ছোটবেলার আপুর মা ওকে বলেছিল কাউকে কষ্ট না দিতে, কিন্তু আপু করবেটা কি? ও বাধ্য হয়ে চলে আসে ফুদিনের কাছে আর বলে, আমি সব করতে রাজি আছি, শুধু বিয়ে বাদে। সিন বর্তমানে চলে আসে। মুয়াংকে গেম এইসব কথা বলে দিয়েছে, তাই মুয়াংও এখানে চলে আসে আর বলতে থাকে, ঋণের জন্য তুমি নিজেকে বিক্রি করে দিয়েছো? তুমি এত লোভী, তোমার বাবা মা এসব শিখিয়েছে? বাবা মার কথা শুনে আপু রেগে যায়। ও বলে, তোমার জগৎ আর আমার জগৎ এক নয়। মুয়াং বলে, তাহলে তুমি আমাকে বিয়ে করো। ওনাকে বিয়ে করলে ঋণ মাফ হবে, তাহলে আমাকে বিয়ে করলে তো হওয়ার কথা। আপু হতবাক হয়ে যায় আর না করে দেয়। ও সেই রাতের কথা ভুলে যেতে বলে। মুয়াং বলে, তুমি জিনিস যত সহজভাবে নিচ্ছ তা এতটাও সহজ হবে না। ও চলে আসে ফুদিনের গাড়ির সামনে আর বলতে থাকে, 10 মিলিয়ন ঋণের জন্য আপনি এসব করছেন? আমি আপনাকে বিয়ে করতে দেব না, মানে দেব, কিন্তু আপুকে বিয়ে করতে দেব না। ফুদিন বলে, হ্যাঁ, তুমি আমাকে 100 মিলিয়ন দিলেও আমি আপুকে ছাড়বো না, কারণ ওকে আমি বিয়ে করবই। এরপর ফুদিন আপুকে বলে, তুমি যদি এটা না চাও তাহলে সরে যেতে পারো, কিন্তু আপু সরতে চায় না, ও কিছু সময় চায়। মুয়াংকে এতটা মনমরা দেখে টিন বলে, 1 সপ্তাহ ওকে না দেখে থাকলে তুই ভুলে যাবি, এতটা ভাবিস না।
কিন্তু মুয়াং কি করে আপুকে ভুলে যাবে? তার ল্যাপটপে আপুর ছবিটা ডিলিট করে। আর অন্যদিকে আপু মুয়াং এর করা ভিডিওটা দেখছিল আর তাও ডিলিট করে দেয়। ওরা দুজনেই বলে ওঠে, ওই দিন যদি আমাদের দেখাই না হতো তাহলে এত কিছুই হতো না। পরদিন মুয়াং তার চারাদের সাথে নিজের দুঃখ শেয়ার করছিল। অন্যদিকে আপুকে নিয়ে ফুদিন চলে আসে পার্কে। ওয়ার্কারদের বলে আপু এখানে কাজ করবে। সে সান নামের একটি ছেলেকে বলে আপুকে বোফ্লোয় নিয়ে যেতে। আসলে বোফ্লোয় মুয়াং এর আস্তানা। তাই সান ঘাবড়ে যায় আর মুয়াংকে এইসব কথা বলে দেয়। কিন্তু আফসোস, মুয়াং ঘুমাচ্ছিল, তাই কিছুই শোনেনি। ও আপুকে বোফ্লোয় নিয়ে যায়, কিন্তু বারবার বলতে থাকে ওখানে কি যেতেই হবে, কারণ সান জানে মুয়াং একবার জানলে কি হবে। আপু সেই জায়গায় ছবি তুলছিল, তখন মুয়াং পেছন থেকে আটকে ধরে আর বলে, তুমি কি জানো না সান আমার লোক? আসলে সান ওকে মেসেজ করে সব বলেই দিয়েছে। যাই হোক, আপু নিজেকে ছাড়িয়ে বলে, আমাকে আর্কিটেকচার হিসেবে আনা হয়েছে, আমি এই অদ্ভুত জায়গাটা সুন্দর পার্কে পরিণত করব। মুয়াং চিৎকার করে বলে, আমার জায়গা, আমি রাজি হচ্ছি না। ও আপুকে গর্তে ফেলার হুমকি দেয়, তাই আপু ভয় পেয়ে চলে যায়। এরপর সান ওকে বলে আপুর বেতন 2 লাখ ভাট। ও কি ঋণ দিতে এসেছে নাকি ডাকাতি করতে এসেছে? যা শুনে মুয়াং রাবণের মতো হাসতে থাকে, কারণ ও একটি উপায় পেয়েছে। ও সোজা চলে আসে তার বাবার বাড়ি আর আপুকে বলে, তুমি আমার বাবার স্ত্রী হতে চলেছ, তাই আমার কর্তব্য যাচাই করা যে তুমি আমাদের ডাকাতি করবে না কি করবে। আমি 24/7 তোমার উপরে নজর রাখবো, কিছু গন্ডগোল বুঝলেই তোমার উপর আক্রমণ করব। এসব বলে আবার রাবণের মতো হেসে নিজের রুমে চলে যায়। আপু পুরাই টাসকি খেয়ে যায় যে কই আইলাম। ভয় পেয়েই ওর পেটে গুড়গুড় করতে শুরু করে, তাই ও টয়লেটে চলে যায়। কিন্তু বাইরের শব্দ শুনে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। বাইরে বেরিয়ে দেখে মুয়াং দরজার সামনে ছিদ্র করছে, ঘরের ভেতর থেকে আপুর উপরে নজর রাখার জন্য। আপু অতিষ্ঠ হয়ে যায়, কারণ ও যেখানেই যায় সেখানে মুয়াং হাজির হয়। টয়লেটে গিয়েও শান্তি নেই। আপু খুব সাবধানে রুমে এসে রিসার্চ করছিল, আর সেখানে মুয়াং হাজির। ও দেখে আপু গুগলে সার্চ করছে ভালো মানের কোষ্ঠকাঠিন্যের ওষুধ, যা দেখে মুয়াং বলে, এই জন্য তো বলি এত গন্ধ আসে কোত্থেকে। আপু বলে, জলদি আমার রুম থেকে বের হও। কিন্তু মুয়াং যাবে না। ও জিনে আসর করার মতো ভাব করছিল আর আপুকে কাবু করে ফেলে। তখন ফুদিন চলে আসে, যাতে মুয়াং খুশি হয়ে যায়, কিন্তু আপুর ঘাম বেরিয়ে যায়। আপু বেরোতে চায়, কিন্তু মুয়াং ছাড়বে না। ওদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, কিন্তু কোনো মতে আপু বেঁচে যায় আর ফুদিনও চলে আসে। মুয়াং বলে, আমার অনেক বাড়ির কথা মনে পড়ছিল, তাই আমি বাড়িতে চলে এসেছি, এখানেই থাকবো। ভি অনেক খুশি হয়ে যায়, কারণ মুয়াং যদি আপুকে তাড়িয়ে দেয় তাহলে ওর রাস্তা ফাঁকা। ফুদিন আপুকে জিজ্ঞেস করে, মুয়াং তোমার সাথে কিছু করেনি তো? আপুর অনেক কথাই মনে পড়ে, কিন্তু ও বলে, নজর রাখছিল আমার উপরে, আমি যোগ্য কিনা, যাতে বাবা হাসতে থাকে যে মুয়াং এসব ভেবেছে। আপু জিজ্ঞেস করে, আপনাদের মধ্যে কি কিছু হয়েছে? যাতে বাবা চুপ হয়ে যায় আর বলে, কিছু কিছু জিনিস না জানাই ভালো। রাত হয়ে যায়। মুয়াং সে ছিদ্র দিয়ে আপুর উপরে নজর রাখছিল। আপুও তা বুঝতে পারে, তাই ও দরজার সামনে দুনিয়ার সব মালামাল রেখে দেয়, এমনকি একটি চাকু হাতে নিয়ে বলে, আয় আয়, তোকে কিমা বানিয়ে দিই। কিন্তু তখন আমেরিকা থেকে ওর বন্ধু পিং ফোন করে। পিং বলে, তুমি কি সমুদ্রের পাড়ে ওই মুয়াং এর সাথে সেটেল হয়েছো? আপু বলে, আরে রাখো মুয়াং, ও আমাকে জ্বালিয়ে মারলো। আপু নিজের দুঃখের কথা বললে পিং হা হয়েই থাকে, কারণ এত দুর্ভাগা লোক আর কয়টা হয়। পিং আর কিছুদিন পর থাইল্যান্ড ফিরে আসবে। 11টা বেজে যায়। মুয়াং এখনো দরজায় নজর রাখছিল, আর ওদিকে আপু জম্বির মুভি দেখছিল। তখনই দরজার বেল বেজে ওঠে। কে এসেছে? ফুদিন এসেছে, যাতে মুয়াং শকড হয়ে যায়। এত রাতে সে আসলো কেন? আপু দরজা খুলতে গেলে দেখে এত জিনিস। যাই হোক, দরজা খুললে ফুদিন ভেতরে চলে আসে আর আপু দরজা লাগিয়ে দেয়। এতে বেচারা মুয়াং এর আত্মা কেঁপে ওঠে। আপু জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? যাতে ফুদিন বলে এখনই বুঝতে পারবে। এই বলে সে ওর কাছে চলে যায়। অন্যদিকে মুয়াং লাফালাফি করছিল আর মেডিটেশন করছিল যে ওদের মধ্যে সত্যি কিছু হচ্ছে না তো। কল্পনাতেও ও এমন দৃশ্য দেখে, তাই ও সোজা চলে যায় ওদের রুমে। কিন্তু মনে পড়ে আপু ওকে বলেছিল যে ও ফুদিনকে বিয়ে করবে, তাই মুয়াং এর কোনো অধিকার নেই ওদের রুমে যাওয়ার। যাই হোক, পরদিন ভি তার চেহারার জন্য বাবার কাছে আশীর্বাদ চায়, কিন্তু শুনতে পায় মেয়েরা বলছিল কাল রাতে ফুদিন আপুর রুমে ছিল। তাই ও সোজা মুয়াং এর কাছে এসে বলতে থাকে, কাল আপুর রুমে ফুদিন ছিল, আমার সাথে হাত মেলাও, আমরা একসাথে ওই আপুকে বের করে দেব। কিন্তু মুয়াং তাকে ঘর থেকে বের করে দেয়।
আপু তার ডেলিভারি নিচ্ছিল, তাই ভি নিজের পার্সেল নিয়ে ওকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন টিন ওকে বাঁচায়। যেহেতু টিনের মুখে মধু ছিল তাই ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। ও আপুর রুমে নজর রাখার জন্য হোল করছিল। মুয়াং খেপে যায়, তাই আপুর শার্ট ধরে ওকে হেঁচড়ে নিয়ে আসে। মুয়াং বলে, তোমার কজনকে চাই? কাল তো বাবার সাথে তুমি ভালোই ছিলে। আপু বলে, হ্যাঁ জানো কাল কি কি হয়েছে? যাতে মুয়াং কান চেপে ধরে পালিয়ে যায়। আপু হাসতে থাকে, কারণ কাল রাতে ফুদিন এখানে এসেছে শুধুমাত্র মুয়াংকে দেখাতে, যেন মুয়াং আর আপুকে না জ্বালায়। ফুদিন আসলে ভেতরে আরেকটা রুমে থেকেছে। আপু মুয়াং এর এই অবস্থা দেখে হাসতে থাকে। মুয়াং মাথা ঠান্ডা করতে পানি ঢালতে থাকে। তখন টিন ওকে শান্ত হতে বলে আর বলে, তোমার বাবা বফ্লয়কে পার্ক বানিয়ে ফেলবে, যাতে মুয়াং অনেক রেগে যায়। আর ফুদিনকে বলে, আমি বুঝতে পারছি আপনি কেন আপুকে এখানে এনেছেন। আপনি চান আমি আপনার কোম্পানিতে কাজ করি। ঠিক আছে, আপনি ওকে বের করে দিন, আমি চলে আসব। ফুদিন বলে, তুমি ভুল বুঝছো, আর আমি মেনে নিলেও তুমি আসবে না। মুয়াং বলতে থাকে, আপনি যা ইচ্ছে তা করুন, কিন্তু আমার মায়ের নিজের হাতে গড়া বফ্লয়ের দিকে চোখ দেবেন না। এসব কথা শুনে আপুও চুপ হয়ে যায়, কারণ ও নিজেও বুঝতে পারছে মুয়াং তার মায়ের জন্য এসব করছে। তাই ও জানতে চায় কেন মুয়াং ফুদিনের উপর এতটা রেগে আছে। এতে ফুদিন বলে, এই বিজনেসটা ছিল মুয়াং এর মায়ের, কিন্তু বাবা মা দুজনে এই বিজনেস সামলাতে গিয়ে দুজনের মধ্যে দুই মত হয়। এতে তাদের মধ্যে ঝগড়া হতে থাকে। মাকে কাঁদতে দেখে মুয়াংও কাঁদতো। ওর মা ওকে বাই বলে কাজের কথা বলে বের হয়, কিন্তু আর ফিরে আসে না। আপুর এসব শুনে অনেক খারাপ লাগে। ও দেখতে পায় মুয়াং ফিরল নাকি। অন্যদিকে মুয়াং তার মাকে মনে করে কাঁদতে থাকে। সে আজ রাতে ফেরে না। পরদিন গাড়ির হর্ন শুনে মুয়াং এর ঘুম ভাঙে আর দেখে আপু এখানে এসেছে। আপু বলে, আমি বুঝতে পেরেছি যে তুমি কেন আমার উপরে রেগে গেছো। আমি বফ্লয়ের ব্যাপারে নাক গলাচ্ছি আমার কাজের জন্য। আমি তোমাকে কষ্ট দিতে এসব করছি না। যাতে মুয়াং ফায়ার হয়ে যায় আর ওকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। আপু খুব কষ্ট পায়, কিন্তু ওকে এই কাজটা করতেই হবে, যা ও করার জন্য এখানে এসেছে। এদিকে মুয়াং ভাবছিল, আমি কি ওকে বেশি বলে ফেললাম? না, আমি দুর্বল হব না। ও ওমকে ডেকে বলে তাদের একটি পদক্ষেপ নিতে হবে। যাই হোক, সব ওয়ার্কার্সরা জড়ো হয়, কারণ আজ এখানে মিটিং হবে। তখন সেখানে ওম চলে আসে আর মুয়াং এর প্ল্যান ওদেরও বলতে থাকে। এদিকে মিটিং এ এসেও ভি আপুকে ঠেস দিয়ে কথা বলে, যাতে ফুদিন ওকে জবাব দিয়ে দেয়। কিন্তু ভি কিছু দেখে হতবাক হয়ে যায়। আসলে আজ মিটিং এ মুয়াং এসেছে। ও বলে, আজ থেকে আমি আপনাদের কোম্পানিতে জয়েন করলাম। আপনাদের আমার মতো একজন ট্যালেন্টেড লোক দরকার। যাতে আপু বলে, দরকার তো নেই, কিন্তু তুমি থাকতে পারো। ফুদিন তার কোম্পানির মোটো বলে বা সূত্র বলে, তা হলো ফুদিনের কথা শুনলে কোম্পানির মঙ্গল। এটা শুনে আপু আর মুয়াং হতবাক হয়ে যায়। ও বলে, যদি পারতাম তাহলে আগে মোটোটা পাল্টাতাম। আপু বলে, ঠিক আছে, এখন তুমি যাও, আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে। মুয়াং বেরিয়ে আসে আর বলতে থাকে, নিজে একদম মালিকের মতো ভাব করছে। তখন ওম দৌড়ে এসে বলে, স্যার, আপনার কথা মতো আমি ব্যবস্থা করে ফেলেছি। ও সেখানে গেলে সব ওয়ার্কাররা বলতে থাকে, আমরা আপুকে বুলি করতে চাই না। মুয়াং বলে, কে বলেছে বুলি করতে? তোমরা শুধু ওর উপরে নজর রাখবে। কিছু সন্দেহজনক দেখলে আমাকে বলবে, যার বদলে তোমরা পয়সা পাবে। তাই ওরা রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা টিনকে দেখতে পাই। সে একটি মেয়ে ইংকে নিয়ে অনেক ঝামেলায় আছে, কারণ টিন অনেক ডিসিপ্লিন মানা ছেলে। কোনো জায়গায় ভুল দেখলেই ও রিপোর্ট করে। এমন সময় ইংকের সাথে ওর ধাক্কা লাগে। ইংক টাকা দিতে চাইলে টিন মানা করে দেয়, তাই ইংক চলে যেতে চায়। এতে টিন বলে, তুমি সরি বলবে না? ইংক বলে, না। আর এই সরি নিয়েই ওদের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে যায়। তাই ইংক তার কোম্পানির লোকেদের ডাক দেয় টিনকে আটকাতে। দেখা যায় এই লোক হলো আপুর এক্স বয়ফ্রেন্ড, অর্থাৎ গেম। গেম যখন ইংকে নিয়ে আপুকে চিট করছিল, তখন ইংক বলে, আমার মান সম্মান আছে, তুমি ওই মেয়েকে বোঝাও। গেম বলে, আরে বাদ দাও, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ইংক বলে, মনে রেখো, আমি তোমার বস আর তুমি আমার কর্মচারী। কিন্তু ইংকের একটাই দোষ, ও অনেক ক্লামজি, সব জায়গায় ভেজাল বাজায়। আর এই দোষের জন্যই ও টিনের সাথেও ধাক্কা খায়। যাই হোক, ইং আর গেম কথা বলছিল যে ওরা ফুদিন পার্ক যাবে, অর্থাৎ সেখানে যেখানে আপু রয়েছে। এদিকে আপুকে সীতা ইমেল পাঠায় আর মুয়াংও ইমেল পাঠায়, কি নিয়ে প্রেজেন্টেশন করতে হবে তা নিয়ে। আপু অনেক খেটে খুঁটে তা তৈরি করে আর আধমরা হয়ে বাড়ি ফিরে আসে। তখন মুয়াং খুব খুশি হয়ে ওর কাছে আসে আর অল দ্য বেস্ট বলে। এতে আপুর মনে হচ্ছিল মুয়াং ওকে অভিশাপ দিয়ে গেছে,
পরদিন ও যখন প্রেজেন্টেশন দেয় তখন দেখা যায় এখানে ভুল আছে। অর্থাৎ সীতা যে ইমেলটা দিয়েছে তা ঠিকই ছিল, কিন্তু মুয়াং যে ইমেলটা দিয়েছে তার মধ্যে ঘাপলা ছিল। মুয়াং তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু আপর মেজাজটা বিগড়ে যায়। এখানেই আমাদের এই প্রথম পার্টটি শেষ হয়ে যায়। পরের পার্টটি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তো প্লিজ আমার চ্যানেলে নজর রেখো। বাই।